প্রিয় মডেল স্কুলের ছাত্রছাত্রীরা, আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে দেখো আমি ক্লাস 7-এর ন্যারেশন চেঞ্জ আছে, তো ন্যারেশন চেঞ্জ পড়াবো। তোমরা ভালো করে ভিডিওটা লক্ষ্য করো। ন্যারেশন চেঞ্জ, তো প্রথমেই আমাদেরকে জেনে নিতে হবে ন্যারেশন চেঞ্জ জিনিসটা আসলে কী। তো ন্যারেশন কথাটার অর্থ হচ্ছে উক্তি। ন্যারেশন চেঞ্জ অর্থাৎ উক্তি পরিবর্তন। অর্থাৎ ন্যারেশন হলো উক্তি বা বক্তব্য। সেই উক্তি বা বক্তব্য দুই রকম হতে পারে। এক হচ্ছে ডাইরেক্ট অর্থাৎ প্রত্যক্ষ উক্তি, অর্থাৎ বক্তা যখন বা বক্তার কথা যখন হুবহু তুলে ধরা হবে সেটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি। এবং আরেক প্রকার হচ্ছে ইনডাইরেক্ট বা পরোক্ষ উক্তি। অর্থাৎ বক্তার বক্তব্যকে যখন পরোক্ষভাবে বলা হবে বা নিজের মতো করে বলা হবে তখন সেটা হবে ইনডাইরেক্ট স্পিচ বা পরোক্ষ উক্তি। তো তোমাদের বইতে যে সংজ্ঞা আছে, তো সংজ্ঞাটা দেখা যাক কি বলছে। দেখো, আমরা বক্তার কথাকে দুভাবে উপস্থাপন করতে পারি বা করি। আমরা বক্তার কথাকে দুভাবে উপস্থাপন করি। যখন বক্তার কথা বা উক্তিকে হুবহু বলা হয় তখন তাকে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন বলে। তার মানে আমি যেটা বলেছিলাম যে বক্তার কথাকে হুবহু বলা হলে কোনো পরিবর্তন ছাড়াই তখন সেটাকে ডাইরেক্ট স্পিচ বলা হয়। যেহেতু বক্তার কথাকে হুবহু বলা হয় সেই জন্য ডাইরেক্ট স্পিচটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়। আর দেখো, যখন বক্তার কথা হুবহু না বলে তা রিপোর্ট করা হয় অর্থাৎ নিজের মতো করে বলা হয় তখন তাকে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন বলা হয়। তাহলে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ কী সেটা তোমরা আশা করছি বুঝতে পেরেছো। এবার দেখো, ডাইরেক্ট ও ইনডাইরেক্ট স্পিচের বিভিন্ন অংশের নামগুলো জেনে নেওয়া যাক। তো এই উদাহরণটা দেখো, নীলিমা শেড আই অ্যাম ওয়েল। এটা অবশ্যই ডাইরেক্ট স্পিচ, কারণ এখানে দেখতে পাচ্ছ নীলিমার যে কথাটা বলেছে সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। এবার সেটাকে ইনডাইরেক্টে পরিণত করা হয়েছে এবং সেটা কি দেখো, নীলিমা শেড দ্যাট শি ওয়াজ ওয়েল। নীলিমা শেড দ্যাট শি ওয়াজ ওয়েল, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, কেননা নীলিমার কথাটাকে পরোক্ষভাবে বলা হয়েছে এবং এখানে নীলিমার কথাটা হুবহু বলা হয়নি এবং সেটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখাও হয়নি। তো প্রথমে ডাইরেক্ট স্পিচটা আবার লক্ষ্য করো, যে কথাটা বলছে সে হচ্ছে রিপোর্টার। এই যে রিপোর্টার দেখতে পাচ্ছ, এবং এই যে শেড ভাবটা এটি হচ্ছে রিপোর্টিং ভাব, কারণ এই ভাবটির দ্বারা রিপোর্ট করা হচ্ছে। এবং যে কথাটা বলা হচ্ছে সেইটা অর্থাৎ যেটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, কারণ এইটা রিপোর্ট করা হচ্ছে। এবার ইনডাইরেক্ট স্পিচে দেখো, নীলিমা শেড দ্যাট শি ওয়াজ ওয়েল। এখানে নীলিমা শেড এই পার্টটুকু হচ্ছে রিপোর্টিং ক্লজ, আর দ্যাট শি ওয়াজ ওয়েল এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে ডাইরেক্ট ও ইনডাইরেক্ট স্পিচের বিভিন্ন অংশ জানতে পারলে। এবার ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্যগুলো জেনে নাও। প্রথমটা কি বলছে, রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। সেটা দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ রিপোর্টিং ভার্ব শেড, তারপরে কমা বসেছে। তারপর দেখো, রিপোর্টেড স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকে, সেটা আমি বলেওছি এবং দেখেওছো তোমরা। তারপর 3 নম্বর কি বলছে, রিপোর্টেড স্পিচের প্রথম অক্ষর বড় হাতের হয়। তোমরা পাংচুয়েশন পড়তে গিয়েও সেটা জেনেছ। তারপর কি বলছে, টাইপস অফ সেন্টেন্সেস। সেন্টেন্স যে 5 প্রকার সেটা তোমরা খুব ভালোভাবেই জানো। তো ক্লাস 7 তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সিলেবাসের যেটা অন্তর্ভুক্ত সেটা হচ্ছে শুধুমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ জানতে হবে। তারপর কি বলছে দেখো, ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। প্রায় সব ক্ষেত্রেই রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়।
এখানে প্রায় সব ক্ষেত্রেই বলছে, কেন সব ক্ষেত্রে বলছে না, কারণ কিছু ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয় না। যেমন সেজ থাকলে সেজই রয়ে যায়, সেজ টু থাকলে টেলস হয়, সে টু থাকলে টেল হবে, শেড থাকলে শেডই হবে, শেড টু থাকলে টোল্ড হবে। এগুলো তোমরা যত শিখবে, জানবে, উদাহরণ প্র্যাকটিস করবে, তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর বলছে উপযুক্ত লিঙ্কার বসানো হয়। অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে মেনলি লিঙ্কার দ্যাট ব্যবহৃত হয়। তারপর কি বলছে, টেন্স অনুযায়ী প্রায় সব ক্ষেত্রেই ভার্বের পরিবর্তন ও পয়েন্টার ওয়ার্ডের পরিবর্তন হয়। এখানেও দেখো প্রায় সব ক্ষেত্রে বলছে, তার কারণ হচ্ছে সে বা সেজ অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে কিন্তু টেন্স অনুযায়ী ভার্বের পরিবর্তন হবে না। সেটা তোমরা পরবর্তীতে আরও ডিটেলসে জানবে। তো এরপর দেখো কি বলছে, চেঞ্জ অফ প্রোনাউন্স অর্থাৎ প্রোনাউনের পরিবর্তন। প্রোনাউনের পরিবর্তন ঘটে রিপোর্টার এবং অবজেক্ট অর্থাৎ লিসেনার অর্থাৎ যাকে রিপোর্ট করা হচ্ছে তার সঙ্গে সঙ্গতি রেখে। প্রোনাউনের পরিবর্তন দেখো, আই থাকলে হি অথবা শি হবে, মি থাকলে হিম অথবা হার হবে, মাই থাকলে হিজ অথবা হার হবে। এগুলো এখন জেনে রাখো, যখন উদাহরণ প্র্যাকটিস করবে তখন কেন এই রকমভাবে পরিবর্তন হচ্ছে সেটা জেনে যাবে। ইওর থাকলে হিজ অথবা হার হবে, উই থাকলে দে হবে, আওয়ার থাকলে দেয়ার হবে। এরপর দেখো, রিপোর্টার ফার্স্ট পারসন থাকলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসনও অপরিবর্তিত থাকে। রিপোর্টার যদি থার্ড পারসন থাকে তাহলে রিপোর্টেড স্পিচের ফার্স্ট পারসন পরিবর্তন হয়ে থার্ড পারসন হয়ে যায়। রিপোর্টেড স্পিচের মধ্যে যে থার্ড পারসন সেটা অপরিবর্তিত থাকে। তারপর দেখো ভার্বের পরিবর্তন, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে ভার্বের যে পরিবর্তন ঘটে সেটা কীরকম পরিবর্তন ঘটে। অ্যামিজার থাকলে অজার হয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে প্রতিটা ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি শেড হয় তবেই পরিবর্তনটা ঘটবে। হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড হবে, শ্যাল উইল থাকলে শুড উড, ক্যান থাকলে কুড, মে থাকলে মাইট, মাস্ট থাকলে মাস্ট অথবা হ্যাড টু, মাস্ট নট থাকলে মাস্ট নটই থাকবে, ওয়াজ ওয়ার থাকলে ওয়াজ ওয়ার অথবা হ্যাড বিন, ডু ওয়ান্ট নো ইত্যাদি থাকলে ডিড ওয়ান্টেড নিউ ইত্যাদি হবে। ডিড ওয়েন্ট থাকলে কি হবে, ডিড হ্যাড ডান, ওয়েন্ট হ্যাড গান ইত্যাদি। এবার দেখো, তোমাদের যদি আগের ছকটি অর্থাৎ ভার্বের পরিবর্তনের ছকটি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এই ছকটা মনে রাখবে। টেন্সের পরিবর্তন, প্রথম কলামে দেখো রিপোর্টিং ভার্ব লেখা আছে, অর্থাৎ প্রত্যেকটাই দেখতে পাচ্ছ শেড। আমি আগেই বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি শেড হয় তবেই ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে টেন্সের পরিবর্তন হবে। দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে ডাইরেক্ট স্পিচ তাহলে সেই রিপোর্টেড স্পিচ ইনডাইরেক্টে গিয়ে হবে পাস্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে সেটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। তারপর দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে সেটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট ইনডিফিনিট থাকলে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে সেটা পাস্ট পারফেক্টই থাকবে। এবার যদি ইউনিভার্সাল ট্রুথ হয় অর্থাৎ চিরন্তন সত্য বলে যেটাকে আমরা জানি, সেক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটবে না, অর্থাৎ রিমেন্স আনচেঞ্জড। তারপর দেখো, রেগুলার হ্যাবিট অর্থাৎ দৈনন্দিন অভ্যাস, সেক্ষেত্রেও কোনো পরিবর্তন হবে না। এবং শ্যাল উইল ক্যান মে এগুলো থাকলে হবে শুড উড কুড মাইট।
তো তোমাদের আগের ভার্বের পরিবর্তনের ছকটা বুঝতে যদি অসুবিধা হয় তাহলে এই ছকটা মুখস্থ রাখবে এবং ন্যারেশন চেঞ্জের সময় বুঝতে পারবে পুরো ব্যাপারটা। তারপর দেখো অ্যাডভার্ব ও অ্যাডভার্ব ফ্রেজেস, অর্থাৎ যেটা হচ্ছে টাইম এক্সপ্রেশন এর পরিবর্তন। যেমন টুডে থাকলে হবে দ্যাট ডে, ইয়েস্টারডে থেকে হয়ে যায় দ্য ডে বিফোর অথবা দ্য প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে হয়ে যায় দ্য ডে আফটার অথবা দ্য নেক্সট ডে অথবা দ্য ফলোয়িং ডে। ডেজ বিফোর ইয়েস্টারডে থাকলে তখন কি হবে 2 days বিফোর। নেক্সট ইয়ার অথবা উইক ইত্যাদি থাকলে তখন কি হবে দ্য ফলোয়িং ইয়ার বা ফলোয়িং উইক অথবা দ্য ইয়ার দ্য উইক আফটার। তারপর দেখো লাস্ট ইয়ার বা উইক থাকলে কী হবে দ্য প্রিভিয়াস ইয়ার বা উইক। এগো থাকলে হবে বিফোর, এ ইয়ার এগো থাকলে হবে এ ইয়ার বিফোর বা দ্য প্রিভিয়াস ইয়ার, নাও থাকলে হবে দেন, হেয়ার থাকলে হবে দেয়ার। তারপর কি বলছে দেখো রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট ফর্মে থাকে তবে টাইম এক্সপ্রেশনগুলো অপরিবর্তিত থাকে। অর্থাৎ তোমাদেরকে আমি আগেই বলেছি যে রিপোর্টিং ভার্ব যদি শেড হয় তবেই টাইম এক্সপ্রেশন এবং ভার্বের পরিবর্তন হয় এবং টেন্সের পরিবর্তন হয়। তা যদি অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি শেড না হয়ে প্রেজেন্ট ফর্মে থাকে, অর্থাৎ সে বা শেজ এরকম কিছু থাকে, তাহলে টাইম এক্সপ্রেশনগুলো অপরিবর্তিত থাকে। বক্তার কথা ও এই রিপোর্ট যদি একই দিনে হয় তবে টাইম এক্সপ্রেশনগুলো অপরিবর্তিত থাকবে। তারপরে এখানে দেখছো দিস, দ্যাট এবং ইট কীভাবে পরিবর্তন হবে। দিস যদি টাইম বোঝায় তাহলে সেক্ষেত্রে সেটা হয়ে যাবে দ্যাট, অ্যাডজেক্টিভ হিসেবে বসলে সেটা হয়ে যাবে দ্য, প্রোনাউন হিসেবে বসলে সেটা হবে ইট। একই রকমভাবে দ্যাট যদি টাইম হিসেবে বসে তাহলে সেটা হয়ে যাবে দ্যাট, অ্যাডজেক্টিভ হিসেবে বসলে হবে দ্য, প্রোনাউন হিসেবে বসলে হবে ইট। এবং ইট সবসময় অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ডাইরেক্ট স্পিচের ইট, ইনডাইরেক্টে ইটই থেকে যাবে। এবার দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে পরিবর্তন, রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন বা বদল হয় না। অর্থাৎ রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে সেক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয় না। উদাহরণ দেখো মোহন সেজ আই এট অ্যান অ্যাপেল। মোহন সেজ, যেখানে দেখো সেজ রিপোর্টিং ভার্বটা রয়েছে প্রেজেন্ট টেন্সে, তাহলে যে এখানে টেন্স রয়েছে এট বা ইনডিফিনাইট টেন্সে রয়েছে রিপোর্টেড স্পিচ, সেটার কোনো পরিবর্তন হবে না। তো দেখো মোহন সেজ দ্যাট হি এট অ্যান অ্যাপেল, এখানে দেখতেই পাচ্ছ লিঙ্কার হিসেবে দ্যাট বসেছে এবং সেখানে কোনো টেন্সের পরিবর্তন হয়নি। একই রকমভাবে যদি ফিউচার টেন্স রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে তবুও কোনো পরিবর্তন হবে না। দেখো মোহন উইল সে আই এট অ্যান অ্যাপেল, উইল সে রিপোর্টিং ভার্ব রয়েছে ফিউচার টেন্সে এবং ইনডাইরেক্টে সেটা কী লেখা হয়েছে দেখো মোহন উইল সে দ্যাট হি এট অ্যান অ্যাপেল। এখানে দেখতেই পাচ্ছ টেন্সের কোনো পরিবর্তন হয়নি কারণ রিপোর্টিং ভার্বটা রয়েছে ফিউচার টেন্সে। এবার তাহলে পরিবর্তনটা টেন্সের পরিবর্তন কখন হবে? যখন রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হবে তখন রিপোর্টেড স্পিচ সেই অনুযায়ী পাস্ট ফর্ম হবে। তো রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্ম হলে রিপোর্টেড স্পিচের টেন্স কীরূপ পরিবর্তন হবে সেটা তোমাদেরকে সেই টেন্সের পরিবর্তনের ছকে আমি বলে দিয়েছি, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে সেই ছকটা। দেখো ডাইরেক্ট স্পিচে বলছে কি মোহন সেড আই এট অ্যান অ্যাপেল, মোহন বলেছিল যে আমি একটি আপেল খেয়েছি। তাহলে কি এটা কি পরিবর্তন হচ্ছে? মোহন সেড দ্যাট হি এট অ্যান অ্যাপেল, এখানে সেড রয়েছে তাই এখানে এই যে হি এট অ্যান অ্যাপেল রয়েছে এখানে এটা হবে হি হ্যাড ইটেন অ্যান অ্যাপেল, এটা এখানে ভুল রয়েছে। হ্যাঁ, এই বইতে তোমাদের এখানে ভুল রয়েছে, এটা রিপোর্টিং ভার্বটা শেড রয়েছে
রিপোর্টিং ভার্বটা শেড রয়েছে, তাহলে এখানে টেন্সের পরিবর্তন হবে। এখানে হি এট অ্যান অ্যাপেল রয়েছে, এখানেও হি এট অ্যান অ্যাপেল হতে পারে না, এখানে হি হ্যাড ইটেন হবে। হি হ্যাড ইটেন এখানে বসবে, এখানে ভুল রয়েছে, তোমরা এটা মাথায় রেখো। তাহলে কি যে এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সেখান থেকে কি হচ্ছে হি হ্যাড ইটেন অ্যান অ্যাপেল, তাহলে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেটা তোমরা সেই ছক থেকে পেয়ে যাবে। তারপর কি বলছে দেখো, রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য বা বৈজ্ঞানিক সত্য বা ঐতিহাসিক সত্য বা অভ্যস্ত ক্রিয়া, চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, বৈজ্ঞানিক সত্য, ঐতিহাসিক সত্য, অভ্যস্ত ক্রিয়া অর্থাৎ রেগুলার হ্যাবিট হয়, তাহলে রিপোর্টেড স্পিচের ভার্বের কোনো পরিবর্তন ঘটে না। যেমন দেখো, দ্য টিচার শেড ম্যান ইজ মর্টাল, এখানে রিপোর্টিং ভার্ব শেড রয়েছে ঠিকই, কিন্তু যে রিপোর্টেড স্পিচটা রয়েছে সেটা হচ্ছে চিরন্তন সত্য, তাই এখানে রিপোর্টিং ভার্ব শেড থাকা সত্ত্বেও এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয়নি। ইনডাইরেক্টে কী হয়েছে, দ্য টিচার শেড দ্যাট ম্যান ইজ মর্টাল। আরও উদাহরণ দেখো, দ্য টিচার শেড ইন্ডিয়া হ্যাজ গেইনড ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে ঐতিহাসিক সত্য যে ভারত তার স্বাধীনতা লাভ করেছে। দ্য টিচার শেড দ্যাট ইন্ডিয়া হ্যাজ গেইনড ইন্ডিপেন্ডেন্স, এখানে দেখো যে টেন্স ছিল ডাইরেক্ট স্পিচে, ইনডাইরেক্টও সেই টেন্সই রয়েছে। তারপর দেখো, মাদার শেড দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, মা বলেছিল পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। দেখো এখানে ভার্বের কোনো পরিবর্তন হয়নি, মাদার শেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, এখানে টেন্সের কোনো পরিবর্তন হয়নি। তারপর দেখো, গীতা শেড আই টেক বাথ ইন আ পন্ড এভরি মর্নিং, এখানে এটা বলছে রেগুলার হ্যাবিট, দৈনন্দিন অভ্যাস। কি বলছে সে, না তো আমি প্রত্যেক দিন বা প্রত্যেক সকালে একটি পুকুরে স্নান করি, এটা অভ্যস্ত ক্রিয়া, তাই এখানে টেন্সের পরিবর্তন হবে না। গীতা শেড দ্যাট শি টেক্স বাথ ইন আ পন্ড এভরি মর্নিং, কেন পরিবর্তন হলো না, কারণ হচ্ছে সে এখনও তো, সেটা তো অভ্যস্ত ক্রিয়া, সে তো এখনও পুকুরে স্নান করে, তাহলে তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মেই থাকবে, তাই না? তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিও এতটুকুই। তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্টে, এবং আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তোমরা কোয়েশ্চেন ব্যাংক থেকে যত সম্ভব বেশি করে অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ প্র্যাকটিস করো। কোনো সমস্যা হলে আমাকে বলো, কমেন্ট সেকশানে অবশ্যই বলো। আমি চেষ্টা করব সেই সমস্যা দূর করার। ঠিক আছে, আজকে এতটাই, ধন্যবাদ।